আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলো বিগত বছরে গতি চ্যাপ্টার থেকে এসেছে। বোর্ডে এরকম কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, প্রসঙ্গ কাঠামো কাকে বলে? প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন কোনো দৃঢ় বা স্থির ব্যবস্থা যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতি বা গতির অবস্থাটা বর্ণনা করতে পারি। ধরে নিলাম এই হচ্ছে এই হচ্ছে তুমি, এবং এই হচ্ছে তোমার বন্ধু। ধরে নিলাম তোমরা দুই বন্ধুই স্থির এবং মুখোমুখি দাঁড়িয়ে আছো। তাহলে তোমার সাপেক্ষে যদি আমি তোমার বন্ধুর অবস্থা বর্ণনা করতে চাই, তাহলে আমি বলতে পারি যে তোমার সাপেক্ষে তুমি দেখছো তোমার বন্ধুকে স্থির, তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধু, তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির। তাহলে এই যে আমি তোমার সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থাটা বর্ণনা করতে পারছি, এখানে তুমি হচ্ছে সেই দৃঢ় বা স্থির ব্যবস্থা বা প্রসঙ্গ কাঠামো, বিন্দু, প্রসঙ্গ কাঠামো। আবার ধরে যদি আমি ধরতাম যে তুমি এখানে স্থির দাঁড়িয়ে আছো কিন্তু তোমার বন্ধু গতিশীল বা তোমার বন্ধু দৌড়াচ্ছে, তাহলে তোমার সাপেক্ষে তুমি এখন তোমার বন্ধুকে কি দেখতে পাবে? গতিশীল। তার মানে তখন তোমার সাপেক্ষে তোমার বন্ধু গতিশীল। তোমার সাপেক্ষে তোমার বন্ধু গতিশীল। তাহলে এই যে আমি তোমার সাপেক্ষে অর্থাৎ তোমাকে স্থির ধরে তোমার বন্ধুর স্থিতি বা গতি ব্যাখ্যা করছে, তার মানে তুমি এখানে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। দেখো, পরম স্থিতি হচ্ছে পরম স্থিতিশীল কোনো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলতে পারি। পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো আমি ধরে নিলাম যে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো হচ্ছে এ বিন্দু, যেটা আহ একটি স্থির ব্যবস্থা, এবং এই স্থির ব্যবস্থাকে কেন্দ্র করে প্রতিনিয়ত এই বৃত্তাকার পথে কোনো একটি বে- বস্তু ঘুরছে। তাহলে এর মানে কি? প্রতিনিয়ত এই স্থির ব্যবস্থার সাপেক্ষে এই বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুটি কি গতিশীল না? তাহলে এই যে পরম স্থিতিশীল বা স্থির কোনো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে আমি কোনো বস্তুর গতি যে ব্যাখ্যা করছে, এটাকে আমরা বলবো কি? পরম গতি। বা চলন গতি কাকে বলে? চলন গতি মনে রাখার জন্য আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে সকল বস্তুকণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে। ধরে নাও এই হচ্ছে একটি গাড়ি, গাড়িটি এই দিক বরাবর চলছে। তাহলে এই গাড়িটি যে কণা নিয়ে গঠিত, অর্থাৎ গাড়িটির সকল বস্তু কণাগুলো গাড়ির সাথে এই দিক বরাবর একই দিকে চলবে এবং একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে এই গাড়িটির সাথে, তাই না? তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলতে পারি? চলন গতি। দেখো, কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে পুরো ওই বস্তুর গতিকে আমরা কি বলতে পারি? চলন গতি। আশা করি তোমরা চলন গতি সম্পর্কে বুঝতে পেরেছো।
ঘূর্ণন গতি কি? ধরে নাও এই হচ্ছে একটি বৃত্ত এবং এই বৃত্তটাকে কেন্দ্র করে তুমি ঘুরছো। তাহলে তোমার যে প্রতিনিয়ত অবস্থানের পরিবর্তন হচ্ছে, এই বৃত্তের কেন্দ্র থেকে তোমার দূরত্ব প্রতিনিয়ত বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তাই না? তাহলে এই যে প্রতিনিয়ত তোমার এই বৃত্তের কেন্দ্র থেকে প্রতিনিয়ত তোমার অবস্থান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে। তাহলে এই যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে থেকে, এবং সম দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, সম দূরত্বে থেকে তুমি যে প্রতিনিয়ত বৃত্তটাকে কেন্দ্র করে ঘুরছো, এই ধরনের গতিকে আমরা বলবো কি? ঘূর্ণন গতি। স্পন্দন গতি কাকে বলে? আসলে স্পন্দন গতি, স্পন্দন গতি মনে রাখার জন্য আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে পর্যায়কাল এবং অর্ধ পর্যায়কাল। ধরে নিলাম এটি হচ্ছে একটি সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামটি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং ও আবার মাঝে আসবে। এই মাঝের বিন্দুটি হচ্ছে ওর সাম্য বিন্দু। তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ও সাম্য বিন্দুতে আসলো এবং এই দিকে গেল। তাহলে এই যে এই দিক, এইখান থেকে যাত্রা শুরু করে ও এইখানে আসলো এবং এখানে আসার পর ও আবার এই দিক বরাবর এই বিন্দুতে এসে পৌঁছাবে। তাহলে যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো আবার ওই বিন্দুতে ফেরত আসতে যতটুকু সময় লাগলো, ওই সময়কে আমরা বলবো পর্যায়কাল। আবার দেখো আমরা কি দেখালাম, যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ও এই বিন্দুতে আসলো। তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে শুধু এই বিন্দুতে আসতে যে পরিমাণ সময় লাগলো সেটাকে আমরা বলতে পারি অর্ধ পর্যায়কাল, তাই না? তাহলে স্পন্দন গতি হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। দেখো এখানে আমি লিখি যে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এবং স্পন্দন গতির গতিটা কিরকম হয়? পর্যায়কালের অর্ধেক সময়, দেখো পর্যায়কাল এর অর্ধেক সময় এই দিক বরাবর যাবে এবং বাকি অর্ধেক সময়, বাকি অর্ধ পর্যায়কাল তার গতির বিপরীত দিকে, অর্থাৎ এই দিক বরাবর চলবে। অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় যাবে এই দিকে এবং বাকি অর্ধেক সময় ওই গতির বিপরীত দিকে এই দিক বরাবর চলবে। এই ধরনের গতিকে আমরা বলতে পারি স্পন্দন গতি। দেখো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই একই পথের বিপরীত দিকে চলে, তবে সেই গতিকে আমরা বলতে পারি কি? স্পন্দন গতি। আশা করি তোমরা স্পন্দন গতি সম্পর্কে বুঝতে পেরেছো। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি হচ্ছে, ধরে নাও একটি ঘড়ি আছে এখানে এবং তোমরা সবাই জানো ঘড়ির মিনিটের কাঁটাটি 12টার ঘরকে প্রতি 7 মিনিট পর 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 এই দিক থেকে অতিক্রম করে, তাই না? এই দিক থেকে 12কে অতিক্রম করে। এই যে তাহলে একটি নির্দিষ্ট বিন্দু যদি আমি ধরে নেই 12 এবং ঘড়ির মিনিটের কাঁটাটি এই 12টাকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করছে। নির্দিষ্ট দিক হচ্ছে এই তীরচিহ্ন দেওয়া দিকটি এবং নির্দিষ্ট সময় হচ্ছে 7 মিনিট পর পরই সে 12টার কাঁটাকে অতিক্রম করছে। তাহলে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথের কোনো দিককে নির্দিষ্ট সময় পর পর কোন দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই ধরনের গতিকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি। এরপর দেখো স্কেলার রাশি। স্কেলার রাশি সম্পর্কে আমরা পড়াচ্ছি। যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন, দিক নির্দেশের কোনো প্রয়োজন নেই, সে সমস্ত রাশিকে আমরা বলতে পারি
স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান ও দিক দুটোরই প্রয়োজন হয় এবং যে সমস্ত রাশি মান ও দিক দুইয়ের পরিবর্তনই পরিবর্তন হয় সেই সমস্ত রাশিকে আমরা আমরা কি বলি? ভেক্টর রাশি। সরণ কাকে বলে? সরণ হচ্ছে বস্তুর আগে থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিক দূরত্ব। এ যদি হয় তোমার বাসা, বি যদি হয় তোমার স্কুল, তুমি যদি তোমার বাসা থেকে বেরিয়ে আঁকাবাঁকা কোনো দূরত্ব অতিক্রম না করে একদম সোজাসুজি সরল রৈখিক পথে তোমার স্কুলে পৌঁছে যাও, তাহলে তুমি যে আদি অবস্থান অর্থাৎ তোমার বাসা এবং তোমার শেষ অবস্থান তোমার স্কুল অর্থাৎ তোমার আদি থেকে শেষ অবস্থানের দিকে মধ্যবর্তী এই যে সরল রৈখিক দূরত্বটা আছে সেই দূরত্বটাকে আমরা বলতে পারি কি? সরণ। দেখো, নির্দিষ্ট দিকে সেটা হচ্ছে আদি থেকে শেষ অবস্থান অর্থাৎ তোমার বাসা থেকে তোমার স্কুল, মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। দেখো, এই যে মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বটা হচ্ছে এটা। মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে আমরা কি বলতে পারি? সরণ বলতে পারি। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে এক সময় অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বের হারকে আমরা কি বলতে পারি? দ্রুতি বলতে পারি। দ্রুতি একটি স্কেলার রাশি, তাই দ্রুতিকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মান দিয়েই প্রকাশ করা যায়। দ্রুতি ও বেগ সম্পর্কে আমরা পূর্বেও আলোচনা করেছি। তাহলে দ্রুতি হচ্ছে একক সময়ে যে কোনো দিকে কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন নেই, সেটা যে কোনো দিকে হতে পারে, যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বকে আমরা দ্রুতি বলতে পারি। দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা কি বলতে পারি? দ্রুতি বলতে পারি। এরপর আসো বেগ। বেগ একটি ভেক্টর রাশি, তাই একে প্রকাশের জন্য মান এবং একটি নির্দিষ্ট দিক দিয়ে দিতে হয়। মান এবং নির্দিষ্ট দিক, যে কোনো দিকে হলে হবে না। মান এবং নির্দিষ্ট দিক। দেখো, কোনো বস্তুর সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে আমরা বেগ বলতে পারি। দেখো, এখানে দুটো নির্দিষ্ট করে দেয়া আছে এবং অতিক্রান্ত দূরত্ব এটা দ্বারা মান বোঝাচ্ছে, ওকে আমরা কি বলতে পারি? বেগ বলতে পারি। বেগ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সরণ বাই সময়। বস্তুর সরণের হারকে আমরা কি বলতে পারি? বেগ বলতে পারি। এরপর দেখো সুষম বেগ। সুষম বেগ কি? সুষম বেগ হচ্ছে কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক যদি সবসময় অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি সুষম বেগ। ধরে নিলাম একটি বস্তুর বেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে, এই বস্তুটি আমি ধরে নিলাম এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করলো এবং এ থেকে বি বিন্দুর দিকে এর সরণ অর্থাৎ আদি থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিক দূরত্বটা হচ্ছে 5 মিটার। ঠিক আছে? তাহলে এই বেগ 5 মিটার পার সেকেন্ড, সুষম বেগ 5 মিটার পার সেকেন্ড নিয়েই ও এ থেকে বি বিন্দুতে পৌঁছালো। এর মানে হচ্ছে ও প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে ও 5 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ও 5 মিটার 5 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। দূরত্ব সমান 5 মিটার 5 মিটার করে এবং দিকটি হচ্ছে এ থেকে বি এর দিকে, তাহলে এই ধরনের বেগকে আমরা কি বলতে পারি? সুষম বেগ। দেখো, যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান এবং দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে আমরা বলতে পারি সুষম বেগ। এরপর আসো মন্দন কি? মন্দন হচ্ছে বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলতে পারি। দেখো, কোনো বস্তুর আদিবেগ যদি u is equal to হয় 5 মিটার পার সেকেন্ড এবং আমি ধরে নিলাম ও t is equal to 1 সেকেন্ড,
যাবত চলে এই বিন্দুতে এসে ওর শেষ বেগ হলো 3 মিটার পার সেকেন্ড। তাহলে মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার, তাই না? তাহলে মন্দন আমরা লিখতে পারি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বেগ আমাদের হ্রাস পেল 2, 3 মাইনাস 5 ডিভাইডেড বাই, এখানে আমরা লিখব ত্বরণ। দেখো তাহলে ত্বরণটা কি আসে বলতো? এখানে সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে ত্বরণ আসবে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তাহলে দেখো আমাদের ত্বরণটা কি আসলো? নেগেটিভ আসলো, কিন্তু এই নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণকেই তো আমরা বলি মন্দন, তাই না? তাহলে এই ঋণাত্মক ত্বরণটা আমরা কখন পেলাম? যখন আমাদের বেগ হ্রাস পেল তখন আমরা ঋণাত্মক ত্বরণ পেলাম না? ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তাহলে বেগ হ্রাসের হারকে দেখো, বেগ হ্রাসের হারকে আমরা কি বলি? মন্দন বলতে পারি। ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হার। দেখো কোন বস্তুর আদিবেগ যদি হয় 5 মিটার পার সেকেন্ড এবং এটি 1 সেকেন্ড যাবত চলে এই বিন্দুতে এসে ওর শেষ বেগ যদি হয় 10 মিটার পার সেকেন্ড, তাহলে ত্বরণ a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বেগের পরিবর্তন v মাইনাস ইউ ডিভাইডেড বাই t, বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন হলো শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এর ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো এই যে বেগের পরিবর্তনের হার, এটাকেই তো আমরা বলবো ত্বরণ। দেখো এখানে কি আসলো? ধনাত্মক ত্বরণ আসলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ধনাত্মক ত্বরণকেই তো আমরা ধনাত্মক ত্বরণ বা মন্দন বলি, তাই না? ধনাত্মক ত্বরণকেই তো আমরা বলি ত্বরণ, ধনাত্মক ত্বরণ বা ত্বরণ। আচ্ছা, তাহলে মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। দেখো এখানে বেগটা হ্রাস পেল, আদি বেগ 5 থেকে শেষ বেগ হয়ে গেল কত? 3, বেগ হ্রাস পেল। তাহলে বেগ হ্রাসের হারকে আমরা বলতে পারি মন্দন। আর ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। দেখো এখানে আদি বেগ ছিল 5 এবং শেষ বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে বেগটা বৃদ্ধি পেল, তাহলে এই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলতে পারি? ত্বরণ বলতে পারি। বেগ হ্রাসের হারকে বলে মন্দন, বেগ বৃদ্ধির হারকে আমরা বলতে পারি ত্বরণ। দেখো সুষম ত্বরণ। সুষম ত্বরণ কি? সুষম ত্বরণ আমি ধরে নিলাম কোনো বস্তুর ত্বরণ দিয়ে দিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। দেখো এর মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে বস্তুটির বেগ একটি নির্দিষ্ট বেগে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে বেগ বৃদ্ধির এই যে বেগ নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হারটা যে সমান, দুই করেই বৃদ্ধি পাচ্ছে বেগটা। তাহলে এই ধরনের এই ক্ষেত্রে যে ত্বরণটি হয় সেই ত্বরণটিকে আমরা কি বলতে পারি? সুষম ত্বরণ। দেখো কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে, তাহলে সেই বস্তুর ত্বরণকে আমরা কি বলতে পারি? সুষম ত্বরণ। আশা করি সুষম ত্বরণ তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লেখো। আমরা জানি পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হচ্ছে h is proportional to t স্কয়ার। অর্থাৎ স্থির অবস্থান থেকে আমরা যদি কোনো বস্তুকে বিনা বাধায় নিচের দিকে পড়তে দেই, তাহলে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। h is proportional to t স্কয়ার। পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লেখো। পরন্ত বস্তুর প্রথম সূত্রটি হলো স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ আমি যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় একই উচ্চতা থেকে 50 কেজি ভরের বস্তুকে পড়তে দেই এবং একই সময় একটি চালককেও যদি আমি ওই একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দেই, তাহলে যদি
যদি কোনো ধরনের বাধা না থাকে, বিনা বাধা মনে বলতে বোঝাচ্ছে যদি কোনো ধরনের বাধা না থাকে, বাতাসের ঘর্ষণ বা অন্য কোনো ধরনের বাধা যদি না থাকে, তাহলে এই 50 কেজি ভরের বস্তু এবং এই পালকটি একই সময় ভূমিতে পৌঁছাবে। এটাই হচ্ছে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। দেখো, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান অতিক্রম করে। এরপর হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু। এর মানে হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায়, এখানে যদি কোনো ধরনের বায়ুর বাধা বা অন্য কোনো ধরনের বাধা কাজ না করে, তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় আমি যদি কোনো বস্তুকে পড়তে দেই, তাহলে ওর বেগ যে বৃদ্ধি পাবে প্রতি মুহূর্তে, তাহলে ওর বেগ বৃদ্ধিটা হবে সময়ের সমানুপাতিক। বি ইজ প্রপোর্শনাল টু। তাহলে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।